মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। মির্জাবাড়ি থেকে বঙ্গভবনে ফখরুল, রাজনীতির জেন্টলম্যানের কাঁধে 23তম রাষ্ট্রপতির দায়িত্ব, কাল শপথ। সম্মানিত ভোটার, মাননীয় সংসদ সদস্যগণ, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। ৩৫ বছর পর রাষ্ট্রপতির ভোট ঘিরে সংসদে অভূতপূর্ব দৃশ্য। ফখরুলকে শুভেচ্ছা প্রতিদ্বন্দ্বী অলি আহমদের। মির্জা ফখরুলের উত্তরাধিকারী রুহুল কবির রিজভী পেলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব। জাতিসংঘ অধিবেশনের আগে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, দিল্লি ভুল বুঝতে পেরেছে দাবি উপদেষ্টার। রোহিঙ্গা সংকটে চাপ বাড়ছে পরিবেশ ও অর্থনীতির উপর, ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে সেনাপ্রধান। এবং কলকাতায় আগুনে নিহত 7 বাংলাদেশের মরদেহ দেশে আনা হবে শনিবার, মামলার 3 আসামি গ্রেফতার। আমন্ত্রণ চ্যানেল 24 সন্ধ্যা 7টার খবরে শুনছিলেন একেএচ সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আমরা দুজন আছি, আমি ইশরাত জাহান এবং আতিকুর রহমান। এরই মধ্যে আপনারা জেনে গেছেন দেশের 23তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হন তিনি। পান 255টি ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী 11 দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পেয়েছেন 88 ভোট। নির্বাচনে ভোট দেননি 6 জন। ফলাফল ঘোষণার পরই নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্য সংসদ সদস্যরা। রাষ্ট্রপতি নির্বাচনের সম্মানিত ভোটার, মাননীয় রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে নির্ধারিত সময়ের আগেই কানায় কানায় পূর্ণ সংসদ অধিবেশন কক্ষ। আমরা ভোট গ্রহণ কার্যক্রম শুরু করে এই নির্বাচন প্রক্রিয়াকে সফল করে তুলি। ভোট শুরুর আগে স্বচ্ছ ব্যালট বক্স দেখান নির্বাচনী কর্মকর্তারা। এরপর হাস্যোজ্জ্বল মুখে প্রবেশ করেন বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধী দলীয় নেতার সাথেও। দুপুর 2টার দিকে ভোটের প্রক্রিয়া শুরু করেন নির্বাচনী কর্তা, প্রধান নির্বাচন কমিশনার। এরপর একে একে ভোট দেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, ভারপ্রাপ্ত স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতাসহ অন্যান্য সংসদ সদস্যরা। 349 জন ভোটারের মধ্যে 6 জন ছাড়া ভোট দেন বাকি সবাই। ভোট শুরুর 3 ঘন্টা পর আসে দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ফল ঘোষণা। বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর 255 ভোটে নির্বাচিত হন, আর 11 দলীয় জোটের প্রার্থী অলি আহমদ পান 88 ভোট। আমি ঘোষণা করছি যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জেলা সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। এ সময় সংসদে এক অভূতপূর্ব দৃশ্যের অবতারণা হয়। প্রধানমন্ত্রী নবনির্বাচিত রাষ্ট্রপতিকে গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানান, আর বিরোধী দলীয় নেতা নবনির্বাচিত রাষ্ট্রপতির সাথে কোলাকুলি করেন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে হবে দেশের 23তম রাষ্ট্রপতির শপথ। বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার শপথ গ্রহণের মধ্য দিয়ে শুরু হবে তার 5 বছরের মেয়াদকাল। এ সময়টাতে তিনি দেশের সকল ব্যক্তির ঊর্ধ্বে অবস্থান করবেন। প্রধানমন্ত্রী এবং প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া সকল কাজ তাকে পরিচালনা করতে হবে প্রধানমন্ত্রীর পরামর্শেই। আশাকিন প্রিন্স, চ্যানেল 24, ঢাকা। দর্শক, জাতীয় সংসদ ভবনের সামনে রয়েছেন আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিঙ্কন। তার কাছ থেকে পরবর্তী আপডেটগুলো জানার চেষ্টা করব। লিঙ্কন, আমরা দেখলাম দিনভর আসলে ভোট গ্রহণ এবং তারপরে ফলাফল। এখন আসলে কোনো ধরনের আনুষ্ঠানিকতা সেখানে আছে কিনা, আর কেমন দেখলেন আসলে সারাদিন সেখানকার পরিবেশ? আমরা ভোট গণনা এবং ভোট
ঘোষণার পর থেকেই তেমন কোনো আনুষ্ঠানিকতা নেই। সংসদ সদস্যরা যারা ভোট দিয়েছেন সবাই চলে গেছেন এবং নির্বাচন কমিশনার যাওয়ার সময় বলে গেছেন গেজেট খুব শীঘ্রই হয়ে যাবে এবং আগামীকাল সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনে শপথ অনুষ্ঠিত হবে। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে এই নির্বাচন নিয়ে মানে যা হওয়ার তাই হয়েছে, কোনো ধরনের শঙ্কা বা সংশয় ছিল না। ফলাফল নিয়েও মানুষের মধ্যে কোনো আশঙ্কা ছিল না, কেননা সংখ্যাগরিষ্ঠ দলের যারা সংসদ সদস্য বিএনপি তারাই রাষ্ট্রপতি নির্বাচিত হবেন, এটি স্বাভাবিক ছিল এবং তাই হয়েছে। আমরা দেখেছি 255 এবং 88 ভোট, আমরা দুই পক্ষেরই ফলাফল যদি বিশ্লেষণ করি সেক্ষেত্রে 6 জন যে প্রার্থী ভোট দেননি সেটিও কারা কারা দেননি সেটিও জাতির সামনে পরিষ্কার। তবে এই নির্বাচনের সাফল্য একটি যে 35 বছর পর যেহেতু বলা হচ্ছে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি রাষ্ট্রপতি নির্বাচন দেশের সামনে দেশের মানুষ উপভোগ করলো এবং আগামীকাল সেই পরিসমাপ্তি ঘটবে বঙ্গভবনে যখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহামান্য হিসাবে শপথ গ্রহণ করবেন। এবং বিরোধী দল যারা রয়েছে জামাতের সাথে 11 দলের যারা সমন্বয়ে ছিল তারা কিন্তু যখন ফলাফল গণনার পর বলার চেষ্টা করেছেন শুরু থেকেই, যখন তফসিল ঘোষণা হয় এবং তারা এই নির্বাচনে অংশগ্রহণ করে, তারা বলার চেষ্টা করেছিল যে তারা কোনো ধরনের শূন্যতা তৈরি হোক সেটি চান না এবং 70 অনুচ্ছেদের যে দুর্বলতা, গণতান্ত্রিক প্রক্রিয়ায় ভোট দেওয়ার যে স্বাধীনতা সংসদ সদস্যদের নেই সেটিও বলেছেন। এবং সরকারের পক্ষ থেকে অর্থাৎ চিফ হুইপ মনি উনি বলার চেষ্টা করেছেন যে আগামীতে এই 70 অনুচ্ছেদ পরিবর্তন হলেও হতে পারে এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সে একই কথা বলেছেন। এবং আগামীকাল আমরা দেখব এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার মধ্যে দিয়ে যে কয়েকটি শূন্যতা তৈরি হয়ে গেল, অর্থাৎ তার সংসদীয় আসন ঠাকুরগাঁয়ের সেটি শূন্য হয়ে গেছে, তিনি মহাসচিব ছিলেন বিএনপির সেটি শূন্যতার মধ্যে দিয়ে এরই মধ্যে রুহুল কবির রিজভী ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন। সব মিলে আগামী কয়েকদিন এই ধরনের রাজনৈতিক বিভিন্ন পট পরিবর্তন হবে এবং দেশের মানুষের সামনে একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে বাংলাদেশটি এগিয়ে যাবে সেই প্রত্যাশা নিয়ে কিন্তু আজকের এই রাষ্ট্রপতি নির্বাচনের পরিসমাপ্তি ঘটলো এবং আগামীকাল বঙ্গভবন পর্যন্ত সেই পরিস্থিতি থাকবে। এই ছিল লিংকন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের সহকর্মী নাফিউল ইসলাম লিংকন যুক্ত হয়েছিলেন সংসদ ভবন থেকে। নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে 11 দলীয় ঐক্যের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অলি আহমদ। সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন বিএনপি ক্ষমতায় এসে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনের প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করেনি। বিএনপি প্রায় 3-4 বছর আগে তাদের 31 দফার 7 দফায় বলেছিল ক্ষমতা আসলে 70 অনুচ্ছেদ উঠাই দেওয়া হবে। জানি না কি কারণে তারা তড়িঘড়ি করে 90 দিনের মধ্যে বাধ্যবাধকতা রয়েছে নির্বাচন করার, তড়িঘড়ি করে তারা নির্বাচনটা করছে। ওনাকে আমি আমার পক্ষ থেকে, এলডিপির পক্ষ থেকে, 11 দলীয় ঐক্য জোটের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। তিনি যেন সত্যি দিনের পর দিন জাহান্নামের আগুনে বসে হেসেছেন পুষ্পের হাসি। চরম কর্তৃত্বপূর্ণ শাসনের ফাঁস যত আটসাট হয়েছে ততই যেন দৃঢ় হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নীতি। কুৎসিত কাদা ছোড়াছড়ি কিংবা কোনো চারিত্রিক স্খলনে জড়াননি নিজেকে, একই সাথে ছাড়েননি উত্তরের সহজ সরল আর আবেগময় সত্তাকেও। মাসুদুর রহমানের রিপোর্টে বিস্তারিত। অন্যায়, আমি উল্কা, আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধরে কালফনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী, আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি। সেদিন চূড়ান্ত অনাচার অবিচারের মাঝে দাঁড়িয়েও তিনি হেসেছিলেন ধিক্কারের হাসি। নিয়তি হয়তো তখনই লিখেছিল জেল জুলুম হামলা মামলায় জর্জরিত এই মানুষটি একদিন হয়ে উঠবেন রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি। তার চশমার ভারী কাঁচের পেছনের চোখেই বিএনপি খুঁজে নিয়েছিল এক অবিশ্রান্ত সংগ্রামের ভরসা। যুদ্ধদিনের অশান্ত দিনলিপিতে তার হাস্যোজ্জ্বল মুখ ছিল নির্ভরতার আশ্রয়। উত্তর দক্ষিণের সমীকরণে না ফেলে রাজনীতিটা যিনি করে গিয়েছিলেন নিতান্ত সরল রেখায়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাই শুধু একজন পোর খাওয়া রাজনীতিবিদই নন, বরং উত্তরের মাটি, পানি, বায়ুর সরলতায় বেড়ে ওঠা গোটা বাংলার কথা বলা এক নিপাট ভদ্রলোক। স্বাধিকারের দাবিতে যখন ভয়ঙ্কর উত্তাল এই জনপদ, তখনই মির্জা ফখরুলের রাজনীতিতে হাতেখড়ি। শুরুটা পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের হাত ধরে। 69-এর গণ অভ্যুত্থানের সময় পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ করে যেতে হয় জেলে। মুক্তিযুদ্ধের পর বেছে নেন নিতান্ত আটপৌরে জীবন। বিসিএসে উত্তীর্ণ হয়ে ঢাকা কলেজে শিক্ষার্থীদের দেয়া শুরু করেন অর্থনীতির পাঠ।
এরপর অন্যান্য আরও কিছু সরকারি দায়িত্ব পালন করে ৮২-র দিকে ফিরে যান নিজ মাটিতে। অর্থনীতি অধ্যাপক হিসেবে যোগ দেন ঠাকুরগাঁও সরকারি কলেজে। তখনও কি কেউ ভেবেছিল যে কণ্ঠ শিখিয়েছিল ছাত্রদের তা আবারও একদিন গর্জে উঠবে মানুষের প্রয়োজনে, ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগানে স্লোগানে? ৮৬-তে পৌরসভা নির্বাচন সামনে রেখে শিক্ষকতা ছেড়ে আবারও নামেন রাজনীতির ময়দানে। ৮৮-তে মেলে সাফল্য, ভোটে জিতে মির্জা ফখরুল দায়িত্ব নেন ঠাকুরগাঁও পৌরসভার। এরপরই যোগ দেন বিএনপিতে। ৯২-তে হয়ে ওঠেন বিএনপির ঠাকুরগাঁও জেলার সভাপতি। ৯১ ও ৯৬-তে জাতীয় নির্বাচনে অংশ নিলেও হতে পারেননি জনপ্রতিনিধি। প্রথমবার সংসদে গেলেন ২০০১-এ, সেবারই কৃষি ও পরবর্তীতে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে ঠাঁই হয় খালেদা জিয়ার মন্ত্রিসভায়। এরপর 111-এর এক অস্থির ঐতিহাসিক কালেও তিনি অনুগত ছিলেন দলের প্রতি। সে সময়টাতে তন্ন তন্ন করে খুঁজেও মির্জা ফখরুলের বিরুদ্ধে দুর্নীতির লেশমাত্র পায়নি তৎকালীন সরকার। এরপর 18-তেও জিতেছিলেন ভোটে, কিন্তু দলের সিদ্ধান্তের প্রতি সম্মান জানিয়ে নেননি শপথ। হাসিনা সরকারের মেয়াদকালেই শুরু হয় বিরোধী শিবিরে বসে মির্জা ফখরুলের রাজনীতির সবচেয়ে কঠিন পরীক্ষা। 2011 সালের 20 মার্চ ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব নিয়ে 2016 সালের 19 মার্চ দলের কাউন্সিলে হয়ে ওঠেন পূর্ণাঙ্গ মহাসচিব। বিএনপির ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে মহাসচিবের দায়িত্ব পালন করেছেন তিনি। আওয়ামী লীগের 17 বছরে 11 বার গিয়েছেন জেলে। সব মিলিয়ে কারাগারের বদ্ধ দেয়ালে বন্দী থেকেছেন 3.5 বছর। ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনের প্রচারণায় বেরিয়ে সবখানেই বলেছিলেন জীবনে শেষবারের মতো লড়ছেন ভোটে। ভাগ্য তাই লিখেছিল। 1988 সালে সাইকেল মার্কায় জিতে জনতার হৃদয়ে ঠাঁই পাওয়া মির্জা ফখরুল নামের সেই অবিরত সংগ্রামী পাণ্ডুলিপিটায় অবশেষে লেখা হলো বঙ্গভবনের ঠিকানা। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা। এদিকে শেষ দিনের কার্যক্রম শেষে বঙ্গভবন ছেড়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এ সময় প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের অশ্বারোহী দল তাকে গার্ড অব অনার দেয়। এগিয়ে দেওয়া হয় বঙ্গভবনের গেট পর্যন্ত। মোহাম্মদ শাহাবুদ্দিন শারীরিক ও মানসিক অসুস্থতায় রাষ্ট্রপতি পদ থেকে গেল 24 জুলাই পদত্যাগ করেন। এরপর সংবিধান অনুযায়ী স্পিকার হাফিজউদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেন। গেল 28 জুলাই থেকে বঙ্গভবনে দাপ্তরিক কাজ করছিলেন হাফিজউদ্দিন আহমদ। সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে আপত্তি জানালো বিরোধী দল। তাদের মতে বাধ্যবাধকতায় গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। তবে সরকারি দলীয় নেতাদের আশা গণতন্ত্রের এই ধারা অব্যাহত থাকবে। তারা জানান ভবিষ্যতে সংবিধানের 70 অনুচ্ছেদে পরিবর্তন আসবে। রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে সংসদ ভবন এলাকা ছিল সকাল থেকেই উৎসব মুখর। স্বতঃস্ফূর্তভাবে ভোট দেন সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা। ফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান জামাত ও এনসিপি সহ 11 দলের শীর্ষ নেতারা। তবে সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে আপত্তির কথাও তুলে ধরেন তারা। আমরা ওনাকে অভিনন্দন জানাই, যেহেতু নির্বাচিত প্রেসিডেন্ট সকলের প্রেসিডেন্ট। আমরা আশা করি উনি প্রেসিডেন্টের শপথ গ্রহণ করার পর থেকেই একজন নিরপেক্ষ ব্যক্তিতে রূপান্তরিত হবেন। আজকে যেভাবে আনুষ্ঠানিকতার মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন হলো, সেভাবে না হয়ে জুলাই সনদে বর্ণিত নিয়মের অনুযায়ী, অর্থাৎ একটা গোপন ব্যালটে, এবং এই যে 70 অনুচ্ছেদের কার্যকারিতার কথা বলা হচ্ছে, যেহেতু সেটা নিয়ে বিতর্ক আছে, তো সেই 70 অনুচ্ছেদ ছাড়াই আজকে একটা নির্বাচন হতে পারত। রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে আমাদের যে ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক যেই ব্যবস্থা, যে সাংবিধানিক ব্যবস্থা ছিল, সেটার ধারাবাহিকতা হিসেবে কিন্তু বর্তমান রাষ্ট্রপতি নির্বাচিত হচ্ছে, নতুন কিছু না। কিন্তু নতুন রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতারা। তারা বলেন এই নির্বাচনের মাধ্যমে দেশের মানুষ ইতিহাসের সাক্ষী হয়েছে। আমাদের 300 সংসদ সদস্য এবং আমাদের নারী সংসদ সদস্য যারা আছেন, সকলে আমরা আজকে একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকব। যে গণতন্ত্রের জন্য আমরা সবাই মিলে লড়েছি, এটাকে অব্যাহত রাখতে হবে
গণতন্ত্রের সংস্কৃতি অব্যাহত রাখতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা তারা কিন্তু ভোটদানের পরে একে অপরকে কংগ্রেচুলেট করেছেন এবং একে অপরকে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই যে শুভেচ্ছা বিনিময়টা, এটা হলো বিরাট মনের প্রকাশ, এবং এটা যে আমরা ইনক্লুসিভ তার প্রমাণ কিন্তু এই একটা। বিএনপি নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারও ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করেনি, যেমন ছিল তেমনই আছে। ভবিষ্যতে সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন আসবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। ভবিষ্যতে যে সংবিধানের সংশোধনী আসবে, ৭০ ধারাতেও পরিবর্তন আসবে, সেটা জুলাই জাতীয় সনদে রাজনৈতিক সমঝোতা হয়েছে। দেশবাসীকে সাথে নিয়ে সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করার জন্য নবনির্বাচিত রাষ্ট্রপতির প্রতি আহ্বান ছিল সবার। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন দলের স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। বিকেলে দলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত জানানো হয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এর মাধ্যমে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্থলাভিষিক্ত হলেন। শেখ হাসিনাকে 5 আগস্ট সংবাদ সম্মেলনে কথা বলার সুযোগ দেওয়া ঠিক হয়নি, এই বিষয়ে ভুল বুঝতে পেরেছে ভারত, এমন দাবি করেছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। জানান, সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনের আগে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মোর্শেদ হাসিবের রিপোর্টে বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত নিতে অধীর আগ্রহের কথা খোলাখুলি প্রকাশ করেছে নয়াদিল্লি। এও বলা হয়েছে, তারেক রহমান দেশটিতে গেলে তাকে দেওয়া হবে স্মরণীয় অভ্যর্থনা। তবে ঢাকার দেওয়া শর্ত পূরণ হবে কিনা এ বিষয়ে স্পষ্ট বার্তা নেই নরেন্দ্র মোদীর প্রশাসনের দিক থেকে। কিন্তু এই সফর নিয়ে নিবিড় যোগাযোগ রাখছে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। যার ইঙ্গিত মিলল প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের কথায়। নিজ দপ্তরে চ্যানেল 24-কে তিনি বলেন, 5 আগস্ট হাসিনাকে কথা বলতে দেওয়া ভুল হয়েছে, এই উপলব্ধি ভারত সরকারের হয়েছে। জানান, সেপ্টেম্বরে জাতিসংঘ সম্মেলনে যুক্তরাষ্ট্র যাবার আগেই ভারত সফর করতে পারেন তারেক রহমান। স্ট্রং রিয়েলাইজেশন হয়েছে যে 5 আগস্টে দিয়ে যাওয়া স্বৈরাচার, সন্ত্রাসী শেখ হাসিনা যে কথাবার্তা বলছে, এইটা বাংলাদেশের মানুষকে সেন্টিমেন্টকে হার্ট করেছে, অ্যান্ড ভারত হ্যাজ নোটেড দ্যাট। সো মানে in terms of, so there is some positive sentiments to that. মিউচুয়াল রেসপেক্টের মাধ্যমে আমাদের বিভিন্ন কথাবার্তায় যদি আমরা একটা জায়গায় আসতে পারি, তাহলে হতেই পারে, আগেও হতে পারে, পরেও হতে পারে। এই ইতিবাচক বার্তার পরও হুমায়ুন কবির মনে করিয়ে দিলেন, ঢাকার কাছে সর্বোচ্চ গুরুত্ব পারস্পরিক শ্রদ্ধাবোধ। জাতীয় স্বার্থে তাড়াহুড়ো করতে চায় না সরকার। আমরা আলাপ আলোচনা করতেছি আমাদের ন্যাশনাল ইন্টারেস্টের স্বার্থে। যখন আমাদের ন্যাশনাল ইন্টারেস্টকে বজায় রেখে, মিউচুয়াল রেসপেক্ট বজায় রেখে, when the timing is right, we will go. অন্য ক্রিমিনালরা আছে, শহীদ হাদির কিলাররা ওখানে আছে, তারপরে আওয়ামী লীগের অন্য ক্রিমিনালরা আছে। তো যেখানে আমাদের এক্সট্রাডিশন চুক্তি আছে, we want some of those back. উপদেষ্টা মনে করেন, বাংলাদেশ ভারতের মাঝে চ্যালেঞ্জ যেমন আছে তেমনি আছে সম্ভাবনাও। তাই কোনো সম্মেলনের ফাঁকে নয়, দ্বিপক্ষীয় সফর আশা করছে ঢাকা। দুইটা গুরুত্বপূর্ণ দেশ, we are neighbors, we should invite each other to our homes. অন্য জায়গায় বসে কেন চা খাবো। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা। রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় চাপ তৈরি করছে। পাশাপাশি ওই এলাকায় বাড়ছে বিভিন্ন ধরনের অপরাধ। এনডিসিতে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠানে এসব কথাই জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অনুষ্ঠানে ফেলোদের সনদ তুলে দেন সেনাপ্রধান। মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজ অডিটোরিয়ামে ক্যাপস্টোন কোর্সের সমাপনী অনুষ্ঠান। সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয় শিক্ষক, সামরিক কর্মকর্তা, কূটনৈতিক, সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন 3 সপ্তাহের কোর্সে। ফেলোদের হাতে সনদ তুলে দেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বক্তব্যে সেনাপ্রধান বলেন, এই কোর্সে অংশগ্রহণকারীরা সীমান্তের সমস্যা, প্রতিবেশী দেশগুলোর সাথে বিভিন্ন ইস্যু, পার্বত্য চট্টগ্রামের সমস্যা সহ বিভিন্ন বিষয়ে নিজেদের মধ্যে অভিজ্ঞতা বিনিময় করেছেন, যা নিজ নিজ কর্মস্থলে উল্লেখযোগ্য ভূমিকা রাখতে সহায়ক হবে। Border is an issue. All along border we have some problem with our neighbors, and
Chittagong Hillfacts issue, the insurgency issue, knowledges of all this, and I'm sure that it's going to immensely benefit you in your own fields of expertise. জেনারেল ওয়াকারুজ্জামান কথা বলেন রোহিঙ্গা সংকট নিয়েও, জানান পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে রোহিঙ্গারা। রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে, ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। সেনাপ্রধান কোর্সে অংশগ্রহণকারীদের আহ্বান জানান নিজ নিজ প্রজ্ঞা ও অভিজ্ঞতার আলোকে দেশের বিভিন্ন সমস্যা সমাধানে অবদান রাখার। ফয়সাল হোসেন, চ্যানেল 24, ঢাকা। কলকাতার যে হোটেলে আগুনে 9 জনের প্রাণ গেছে, সেই শিখা ইনে কোনো অগ্নি নিরাপত্তাই ছিল না, পুরোটাই চলছিল অনিয়মের মধ্যে। প্রাণহানির ঘটনায় ইজারাদার সহ 3 জন গ্রেপ্তার হয়েছে। নিহত বাংলাদেশিদের মরদেহ দেশে আনা হবে শনিবার। মির্জা গালিব স্ট্রিটের 5তলা ভবনের 3য় তলায় ঘুপচি 5 রুম নিয়ে চলছিল হোটেল শিখাইন। এখানেই মঙ্গলবার গভীর রাতে আগুনে প্রাণ হারান 9 জন, তাদের 7 জন বাংলাদেশি। অগ্নিকাণ্ডের পর বিস্তর গলদ এবং অনিয়মের অভিযোগ উঠে এসেছে এ হোটেল ঘিরে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে শিখাইনে ছিল না ফায়ার ছাড়পত্র। জরুরি বের হওয়ার একটি পথ দেয়াল তুলে বন্ধ করে দেয়া হয়েছিল। এই দুর্ঘটনায় বেঁচে ফেরা গাজীপুরের বাসিন্দা আসাদুজ্জামানের বয়ানে উঠে এলো ভয়াবহ অভিজ্ঞতার কথা। আগুন লাগার কিছুক্ষণ পরে যখন চিল্লাচিল্লি হচ্ছে, তখন আমি বেরিয়ে সামনে আসতে দেখি আগুন, তখন আমরা পিছনে আসিনি। বেশ আমাদের রুমে, আমার পাশের রুমে কিছু লোক ছিল, তারা আমরা ভিতরের দিকে চলে গেছি। অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে আবু জাফর নামে এক ব্যক্তিকে। হোটেল শিখাইন তার নামে ইজারা নেওয়া হয়েছিল। এছাড়া পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে আরও 2 জনকে। হোটেলের মালিক বীরেশ্বর মিত্রের এখনো কোনো সন্ধান মেলেনি। নিহতদের মরদেহ রাখা হয়েছে কলকাতা মেডিকেল কলেজের মর্গে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে মরদেহগুলো। এরই মধ্যে বাংলাদেশ থেকে কয়েকটি পরিবারের সদস্য কলকাতায় গেছেন। বাড়ির ফ্যামিলি লোকে একে ও ছিল, সংসার চালাতো। হ্যাঁ, এখন মা আছে, একটা ভাই আছে, একটা বোন আছে, কোন কে দেখবে? বাবা নেই, বাবা 5-6 মাস আগে মারা গেছে। কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। আজ সচিবালয়ের স্বাস্থ্যমন্ত্রীর সাথে সাক্ষাতের পর তিনি বলেন, এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। ঋতু সাহা, চ্যানেল 24। রাজধানীতে অনুমোদিত বাস রুটের সংখ্যা 418, এর মধ্যে সচল 98টি। এই সংখ্যা 60-এ নামিয়ে আনার উদ্যোগ নিয়েছে সরকার। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে 32টি। এবং সংশ্লিষ্টদের দাবি, সীমাবদ্ধতায় এক রুটে এক বাস চলাচল পুরোপুরি নিশ্চিত করা না গেলেও নতুন পরিকল্পনায় শৃঙ্খলা ফিরবে সড়কে। সাদবিন শফিক জানাচ্ছেন বাকিটা। রাজধানীতে গণপরিবহন হিসেবে বাস আর বাস রুট যেন এক সাক্ষাৎ বিষয়। ডিটিসির হিসাব বলছে রাজধানীতে সচল বাস রুট আছে 98টি, এর মধ্যে বৈধ রুট পারমিট আছে আবার 80টি রুটের। অথচ বিআরটিএ অনুমোদিত বাস রুটের সংখ্যা 418টি। বাস্তবতা হলো বেশিরভাগ রুটের অস্তিত্ব কেবল কাগজে কলমে। গেল কয়েক বছরে একাধিক উদ্যোগ মুখ থুবড়ে পড়ার পর নতুন বাস রুট নিয়ে আবারও তৎপর ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ ডিটিসিএ। তাদের পরিকল্পনা অনুযায়ী বর্তমানে সচল 98টি রুট কমিয়ে সার্কুলার ও কমিউটার সার্ভিস সহ আনা হবে 60টি রুটে। এর মধ্যে প্রাথমিকভাবে চূড়ান্ত হয়েছে 32টি রুট। এছাড়াও আরও কিছু ছোটোখাটো রুট আসবে, ফিডার রুট থাকবে, সার্কুলার রুট থাকবে। তো এগুলো নিয়ে ডিটেইলিংটা নিয়ে কাজ চলছে। এখন এই ক্ষেত্রে একটু আমাদেরকে কম্প্রোমাইজ করতে হচ্ছে যে আমরা এক রুটে এক বাসই রাখছি, কিন্তু ওভারল্যাপিং কিছুটা হলেও থাকছে। আমরা আশা করতেছি আগামী 1 থেকে 2 মাসের মধ্যে জিনিসটা কমপ্লিট হয়ে যাবে। তবে বাস রুটের শৃঙ্খলা ফেরাতে এ পর্যন্ত নেওয়া পদক্ষেপগুলো ব্যর্থ হওয়ার পেছনে অন্যতম কারণ মালিক সমিতির অসহযোগিতা। এবারের উদ্যোগও একই পথে হাঁটবে কিনা আছে সেই শঙ্কাও। আর থাকবে না, থাকতে দেওয়া হবে না। এখানে একটা ভিসিয়াস ইন্টারেস্ট কাজ করে। জনস্বার্থ বিরোধী কোনো পরিকল্পনা, কোনো উদ্যোগ এখানে থাকবে না। নমনীয় না, তারা এখন জনস্বার্থে একটা কাজ করছে।
ফিজিক্যালি কোনো কাজে। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, বাসের জন্য আলাদা কোম্পানি গঠন করে কার্যকর ব্যবসায়িক মডেল তৈরি করা না গেলে দিন শেষে কাজের কাজ কিছুই হবে না। শুধুমাত্র রুট নির্ধারণ করে এই সমস্যার সমাধান হবে না, আপনার একটা ভালো বিজনেস মডেল লাগবে। যারা মালিক আছে তাদেরকে ইকোসিস্টেমে রাখেন এবং তাদেরকে ওই অ্যাসুরেন্স দেন যে তুমি লোকসানে থাকবা না, তুমি অপারেট করবা, প্রতি কিলোমিটারে তোমার যে খরচ তুমি বলো, আমি সেই খরচটা দিয়ে দিব। তাহলে আমার ধারণা এটা বাস্তবায়ন করার পথে যে আমাদের প্রতিবন্ধকতাগুলি আছে সেটা আর থাকবে না। রুট নিশ্চিতের পাশাপাশি বাসের মান ও আসন বিন্যাস পরিবর্তনের কথাও ভাবছে সরকার। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা।